গভীর সমুদ্র যেমন বিশাল তেমনি অন্ধকার, তবে সমুদ্রের এই জায়গাতেই পৃথিবীর সবথেকে বড় বড় জীব বসবাস করে। সমুদ্রের গভীরতা ধীরে ধীরে যত বাড়তে থাকে তার চরিত্রও ধীরে ধীরে পাল্টায়। সমুদ্রের একেবারে উপরের স্তরটাকে আমরা এপিলাজিক জোন বলে থাকি। এই এলাকাটাকে সানলাইট জোনও বলা হয়। সমুদ্রের এই জায়গায় সব ধরনের জীবই বসবাস করে, কারণ সূর্যের আলো খুব ভালোভাবে এই স্তরটাকে আলোকিত করতে পারে। এখানকার প্রাণী এবং উদ্ভিদ বিভিন্ন কালারের হয় এবং অনেক সংখ্যায় পাওয়া যায়। সমুদ্রের পরের স্তরটাকে বলা হয় মেসোপেলাজিক জোন, যার অপর নাম হলো টুয়াইলাইট জোন। এখানে সূর্যের আলোর ইন্টেন্সিটি খুবই কম থাকে, তাই সমুদ্রের এই স্তরে কোনো উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না। সমুদ্রের 1000 মিটার গভীরতার নিচে সূর্যের কোনো আলোই পৌঁছাতে পারে না, আর এই এলাকাটাকে মিডনাইট জোন বলা হয়, বিজ্ঞানের ভাষায় ব্যাথিপেলাজিক জোন। এখানে শুধু এক ধরনের আলোই দেখা যায়, সেটা হলো বিভিন্ন জীবের শরীর থেকে বেরোনো বায়োলুমিনেসেন্স। এখানে স্কুইডস এবং কিছু মাছের শরীর থেকে মৃদু আলো বেরোয়, ঠিক যেমনটা আমরা জোনাকির ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু সমুদ্রের গভীরতা এখানে শেষ হয়ে যায় না। সমুদ্র আরো অনেক অনেক গভীর। সমুদ্রের আরো গভীরে গেলে আমরা অ্যাবিসোপেলাজিক জোনেতে পৌঁছাই, যার গভীরতা 6000 মিটার পর্যন্ত হতে পারে। ভূপৃষ্ঠের ওপর আমরা বায়ুমণ্ডলের যে চাপ অনুভব করি, সমুদ্রের এই গভীরতায় সেই চাপ প্রায় 600 গুণ বেড়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো সমুদ্রের গভীরতা আরো অনেক বেশি হতে পারে। অ্যাবিসোপেলাজিক জোনের পরে শুরু হয় হিডেল জোন। এটাই সমুদ্রের সবথেকে গভীর এলাকা, তবে সমুদ্রের তলদেশে সব জায়গাতেই এই জোনটাকে পাওয়া যায় না। এই জোনটা শুধুমাত্র সেই সমস্ত জায়গাতেই পাওয়া যায় যেখানে সমুদ্রের তলায় গভীর গভীর খাদ আছে, যাকে আমরা ট্রেঞ্চ বলে থাকি। আর এখনো পর্যন্ত আবিষ্কার করার সবথেকে গভীর জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ, যা একটা হেডেল জোন বা হেডেল পোলাজিক জোন। এই জোনের গভীরতাটা 6000 মিটার থেকে 11000 মিটার পর্যন্ত হতে পারে। গভীরতা এত বেশি হলেও জীবনের চিহ্ন এখানেও আছে। কোনো প্রাণীর এত গভীরে বেঁচে থাকার কোনো লজিকই হয় না, তবে তা সত্ত্বেও কিছু প্রাণী আছে যারা এখানেও সার্ভাইভ করতে পারে। কিন্তু এখানে যে সমস্ত জীব বসবাস করে তারা পৃথিবীতে পাওয়া যাওয়া অন্যান্য জীবের মতো নয়। প্রথমবার যদি কেউ দেখে তাহলে সে বিশ্বাসই করতে পারবে না যে এই জীবটা পৃথিবীতে পাওয়া যায়। অনেকটা এলিয়েন প্ল্যানেটের কোনো এক এলিয়েনের মতো। জায়ান্ট জাপানিজ স্পাইডার ক্র্যাব, বিশাল রেড জেলিফিশ, জায়ান্ট স্কুইডস, গ্রিনল্যান্ড শার্ক এবং জায়ান্ট আইসোপড এই প্রাণীদের কিছু এক্সাম্পল। এই সমস্ত ক্রিয়েচারগুলোকে ডিপ সিতে পাওয়া যায়। তবে প্রশ্ন হলো, এই ক্রিয়েচারগুলো এত গভীরে থাকে কেন, আর এদের সাইজ এত বড় হয় কিভাবে? এটা কি শুধু একটা কাকতালীয় ব্যাপার, নাকি গভীর সমুদ্রের প্রাণীদের এটাই বৈশিষ্ট্য? চলুন আজকে ভিডিওতে আমরা গভীর সমুদ্রের দানবদের সম্পর্কে জানার চেষ্টা করি। সমুদ্রের গভীরে 400 মিটারের নিচে খাদ্য খুবই সীমিত হয়ে যায়, কারণ সূর্যের আলো এই জায়গা পর্যন্ত পেনিট্রেট করতে পারে না। এই জন্য অ্যালগি আর প্ল্যাঙ্কটনস জন্মায় না। তাই এই জায়গায় গভীর সমুদ্রের জীবেদের পক্ষে ফুড চেনটা খুবই শক্ত হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রের উপরের স্তর থেকে যে পচা গলা জিনিস ধূলিকণার মতো বৃষ্টির রূপে সমুদ্রের নিচে নেমে আসে, এই স্তরের জীবদের সেটার উপরেই নির্ভর করতে হয়। একে মেরিন স্নো বলা হয়ে থাকে। এই মেরিন স্নো এর মধ্যে মরা প্ল্যাঙ্কটনস এবং মরা মাছ বা অন্য কোনো প্রাণীর দেহাবশেষ থাকে, যা সমুদ্রের তলায় এসে পলির মতো জমা হয়। গভীর সমুদ্রের জীবরা ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি এই মেরিন স্নো এর উপরেই নির্ভর করে খাদ্যের জন্য। যেমন ধরুন ভ্যাম্পায়ার স্কুইড, এদের একটা স্পেশাল এবিলিটি আছে এই মেরিন স্নোকে ধরার এবং খাওয়ার। আবার বহু প্রাণী আছে যারা ডিরেক্টলি মেরিন স্নোকে খায় না, বরং তারা সেই সমস্ত প্রাণীদের খায় যারা মেরিন স্নোকে খায়। গভীর সমুদ্রের একটা আইকনিক ক্রিয়েচার হলো জায়ান্ট স্কুইড। বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত অনেকেই মনে করেছিল যে এই জায়ান্ট স্কুইড এক্সটিংক্ট হয়ে গেছে। এর কোনো ফটোগ্রাফও কারো কাছে ছিল না। তবে 2004-তে এই জায়ান্ট স্কুইডের একটা লাইভ ফটোগ্রাফ ক্যাপচার করা সম্ভব হয়। যদিও এই ক্রিয়েচারগুলো সম্পর্কে আমাদের কাছে তেমন কোনো নলেজ নেই, কিন্তু একটা জিনিস আমরা জানি যে এরা বিশাল বড় হয়। সবথেকে বড় যে জায়ান্ট স্কুইডটা পাওয়া গিয়েছিল তা 13 মিটার লম্বা। কম্প্যারিজন করলে একটা বাসের মতো সাইজের, এবং এর ওজন ছিল প্রায় 275 কেজি।
যদি আমরা তুলনা করি নর্মাল স্কুইডের সঙ্গে, যা নর্মালি সমুদ্রের উপরের স্তরে পাওয়া যায়, তার দৈর্ঘ্য মাত্র 0.6 মিটার, অর্থাৎ 60 সেন্টিমিটার। বৈজ্ঞানিকরা মনে করে যে এদের সাইজ এত বড় হওয়ার কারণে সমুদ্রের গভীরে এদের শিকার করার মতো খুব কম প্রাণীই আছে। তবে জায়ান্ট স্কুইড এত বড় হলেও গভীর সমুদ্রে এই স্কুইডটাই সবথেকে বড় নয়। সমুদ্রের গভীরের সবথেকে বড় স্কুইড হলো কলোসাল স্কুইড। যদিও এদের দৈর্ঘ্য জায়ান্ট স্কুইডের থেকে কম হয়, কিন্তু এদের ওজন 500 থেকে 700 কেজি পর্যন্ত হতে পারে। এদের সমুদ্রের গভীরের প্রায় 2000 মিটারের গভীরতাতে পাওয়া যায়। এত বড় সাইজের হওয়ার জন্য আপনাদের হয়তো মনে হতে পারে যে এরা খুব এগ্রেসিভ হয় এবং নিজের শিকারের উপর নির্মমভাবে ঝাপটে পড়ে, কিংবা সমুদ্রের কোনো ছোট নৌকোকে টেনে নিচের দিকে নামিয়ে ফেলে। তবে এদের সম্পর্কে আমরা যা জানতে পেরেছি সেটা সম্পূর্ণটাই আলাদা। এদের সাইজ এত বড় হওয়ার কারণে এদের মেটাবলিজমও খুবই স্লো হয়। যেমন ধরুন, একটা ঘোড়া যদি একটা ইঁদুরের থেকে 1000 গুণ বড় হয়, তাহলে ওই ঘোড়াটার যে ইঁদুরের থেকে 1000 গুণ এনার্জির প্রয়োজন হবে তেমনটা নয়। এই কারণে প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো প্রাণীর সাইজ যত বড় হয়, তাদের মেটাবলিজমও তত স্লো হয়। সমুদ্রের গভীরের এই বিশাল বিশাল স্কুইডগুলোর মেটাবলিজম এত লো হয় যে তাদের একদিনে মাত্র 45 ক্যালোরি এনার্জির দরকার পড়ে। এই জন্য দিনে মাত্র 30 গ্রাম খাদ্য হলেই এদের চলে যায়, যা শুনলেও আমরা আশ্চর্য হয়ে যাই। এই জন্য আমরা যেটা মনে মনে ভাবি যে এত বড় স্কুইড যখন শিকার করে তখন সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা যুদ্ধ হয়, তেমনটা মোটেই না। বরং এরা ওয়েট করে নিজের শিকারের জন্য। যখন সেই শিকারটা তার কাছে আসে তখনই সে অ্যাটাক করে। তবে গভীর সমুদ্রে এদের মেটাবলিজম স্লো হওয়ার জন্যই এরা এত বড় সাইজের হয় না। বৈজ্ঞানিকদের মতে যে প্রাণী যত ঠান্ডা এলাকায় বসবাস করতে পারে, তাদের শরীরের সাইজও তত বড় হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর সমুদ্রের গভীরের টেম্পারেচার 0 ডিগ্রির নিচে না নামলেও প্রায় 0 ডিগ্রির কাছাকাছিই থাকে। সমুদ্রের গভীরের আরও একটা বড় দানব হলো দ্য গ্রিনল্যান্ড শার্ক। এরা প্রায় 7 মিটার লম্বা এবং 1400 কেজি ওজনের হয়। এরাও সমুদ্রের গভীরে প্রায় 2000 মিটার নিচে বসবাস করে। এরা সাধারণত আর্কটিক সার্কেলে বসবাস করে, যেখানকার টেম্পারেচার খুবই কম, যার জন্য এদের সাইজও যেমন বড় তেমনি এরা প্রাচীনও। এদের বয়স অনেক বেশি হয়, এত বেশি যে এখনো হয়তো কোনো গ্রিনল্যান্ড শার্ক আছে, যেটা ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকাতে গিয়েছিল তখনও সমুদ্রে সাঁতার কেটে বেড়াতো। বৈজ্ঞানিকরা অনুমান করে যে এদের এভারেজ বয়স প্রায় 270 বছরের কাছাকাছি। তবে এমনও কিছু গ্রিনল্যান্ড শার্ক আছে যাদের বয়স 500 বছরেরও বেশি। আসলে এই শার্কের চোখেতে এক ধরনের প্রোটিন তৈরি হয়, আর এই প্রোটিনগুলো বয়সের সঙ্গে সঙ্গে ডিগ্রেড হয়ে যায় না। তাই এই প্রোটিনের কার্বন ডেটিং করে বৈজ্ঞানিকরা বলে দিতে পারে যে শার্কের বয়স কত। এই টেকনিককে কাজে লাগিয়ে একটা শার্কের বয়স প্রায় 512 বছর অনুমান করা গিয়েছিল। বৈজ্ঞানিকরা মনে করে যে এই শার্কগুলোর প্রাপ্তবয়স্ক হতে প্রায় 150 বছর সময় লাগে। তার মানে 150 বছর বয়স না হলে এদের বাচ্চা হয় না। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় হওয়া সত্ত্বেও এরা কারো ওপর হঠাৎ করে অ্যাটাক করে না, কারণ এদের মেটাবলিজম খুবই স্লো, আর এই কারণে এদের গতিবিধিও খুব ধীরে হয়। এই কারণে সাধারণত এই শার্কগুলো হামলা করে শিকার করে না, বরং ঘাত মেরে সুযোগের সন্ধানে থাকে। তার সাথে সমুদ্রের নিচে মরা জীবজন্তু পেলে সেটাকেও তারা ছাড়ে না। সমুদ্রের যে গভীরতায় এরা বসবাস করে সেই গভীরতায় সূর্যের আলো যায় না, কিন্তু যদি সূর্যের আলো যেত তবুও এরা দেখতে পেত না, কারণ এদের চোখে যে প্রোটিনের লেয়ারটা থাকে সেটা ধীরে ধীরে বয়সের সাথে বাড়তে থাকে, যে কারণে একটা সময় পর এরা সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যায়। একবার ভাবুন, 500 বছর গভীর সমুদ্রের তলায় আপনি যদি বসবাস করেন আর আপনার চোখের উপর যদি একটা প্রোটিন চিপকে থাকে, তাহলে কিভাবে আপনি ওই 500 বছর কাটাবেন? তবে আমরা এখনো পর্যন্ত মেসোপোলাজিক জোন এবং ব্যাথোপোলাজিক জোন পর্যন্তই এক্সপ্লোর করলাম। সমুদ্র কিন্তু আরও গভীরে যায়। এই গভীরতা যত বাড়ে ততই আমরা আশ্চর্য হই। সমুদ্রের একেবারে নিচে অর্থাৎ হেডেল জোনেতে বিভিন্ন ধরনের ট্রেঞ্চ পাওয়া যায়, যেমন ধরুন মারিয়ানা ট্রেঞ্চ। এই ট্রেঞ্চগুলোর গভীরতা 11 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এখানকার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়। সাধারণভাবে যদি দেখা যায় তবে এত গভীরতায় কোনো জীবেরই বেঁচে থাকা সম্ভব নয়। তবে আশ্চর্য রকমভাবে যত গভীরে আপনি যাবেন তত বিশাল বিশাল অ্যাম্ফোপড আপনি দেখতে পাবেন। সাধারণভাবে জলেতে আমরা যে অ্যাম্ফোপড দেখতে পাই তাদের দৈর্ঘ্য 1 সেন্টিমিটারের কাছাকাছি হয়,
কিন্তু সমুদ্রের গভীরতায় এই বিশাল অ্যাম্ফিপডগুলোর সাইজ 34 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এরা সমুদ্রের নিচে পড়ে থাকা যে কোনো পচা গলা জিনিসের উপরেই ডিপেন্ড করে খাওয়া দাওয়ার জন্য। শরীরের এত বড় সাইজের জন্য এরা অনেক খাদ্য একসঙ্গে সংগ্রহ করে রাখতে পারে, তাই খাওয়ার যখন এরা পায় তখন যতটা পারে ততটা খেয়ে নেয়, কারণ এত গভীরে সবসময় খাদ্য পাওয়াটাও সহজ ব্যাপার নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা প্রায় 5 বছর কোনো খাওয়া দাওয়া ছাড়াই বেঁচে থাকতে পারে। তবে সমুদ্রের গভীরের এই জগৎ সম্পর্কে বৈজ্ঞানিকরাও এখনও সম্পূর্ণভাবে জেনে উঠতে পারেনি। তবে আমরা এটা জানতে পেরেছি যে এই জীবজন্তুগুলো যারা সমুদ্রের এত গভীরে এত হার্শ এনভায়রনমেন্টের মধ্যেও বেঁচে থাকে, তাদের কাছে একটা ছোট্ট চেঞ্জ তাদের সম্পূর্ণ এনভায়রনমেন্টকে নষ্ট করে দিতে পারে। সমুদ্রের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত মাছ ধরা, ডিপ সি মাইনিং এবং কেমিক্যাল পলিউশন সমুদ্রের গভীরের এই অদ্ভুত জগতের কাছে সবথেকে বড় ক্ষতির কারণ হতে পারে। যদিও দেখলে মনে হয় যেন এরা একটা এলিয়েন জগতে বসবাস করে, তবে তা সত্ত্বেও আমাদের জীবনের সঙ্গে গভীর সমুদ্রের এই জগতের একটা অটুট সম্পর্ক আছে। আর এই অদ্ভুত এবং আশ্চর্য জগৎ সম্পর্কে আমরা সবে জানা শুরু করেছি মাত্র। ভবিষ্যতে আরও কি কি তথ্য আমরা জানতে পারবো সেটা ভবিষ্যতেই বলে দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।